গুড মর্নিং স্টুডেন্টস। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। এই ক্লাসে আছে আরও 10টা প্রশ্ন। আগের দিনের ক্লাসে আমি নাটকের ওপর প্রথম পর্বে 10টা প্রশ্ন রেখেছিলাম। আজকের নাটকের দ্বিতীয় পর্ব। দেখো, সরাসরি আলোচনায় চলে আসছি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি? রুদ্রচণ্ড। যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক, তাহলে বলতে হবে রুদ্রচণ্ড। দ্বিতীয় প্রশ্ন, রুদ্রচণ্ডের প্রকাশকাল কত? রুদ্রচণ্ডের প্রকাশকাল কিন্তু 1881 সাল। চলে আসছি পরের প্রশ্নে। বাল্মীকি প্রতিভায় কোন কাব্যের প্রভাব আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাটক, তাতে কোন কাব্যের প্রভাব আছে? কবি বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের। এই প্রশ্নটা কিন্তু খুব এসে থাকে যে বাল্মীকি প্রতিভায় কোন কাব্যের প্রভাব আছে? শারদামঙ্গল, সাধের আসন, তার সাথে সাথে আরও দুটো অপশানে দিয়ে দেয়। উত্তর হবে শারদামঙ্গল কাব্যের। চলে আসছি পরের প্রশ্নে। বাল্মীকি প্রতিভায় কোন গীতিনাট্যের গান সংকলিত হয়েছে? বাল্মীকি প্রতিভায় আমি আগের দিনের ক্লাসে পড়িয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। তো সেই বাল্মীকি প্রতিভায় কিন্তু গীতিনাট্যের গান সংকলিত হয়েছে। গানগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? কোন গীতিনাট্য থেকে? কালমৃগয়া থেকে। পরের প্রশ্ন, গান্ধারীর আবেদন কী ধরনের রচনা? গান্ধারীর আবেদন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাট্যকাব্য। চলে এলাম পরের প্রশ্নে। রাজা সোমক কোন নাটকের চরিত্র? রাজা সোমক কোন নাটকের চরিত্র? নরকবাস নাটকের চরিত্র। চলে আসছি পরের প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুরের লক্ষ্মীর পরীক্ষা এই নাট্যকাব্যটি কত সালে প্রকাশিত হয়েছিল? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যকাব্য, কাব্যনাট্য এগুলো কিন্তু আলাদা। নাট্যকাব্য আলাদা, কাব্যনাট্য আলাদা, নাটক আলাদা। এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা নাটকের যে পোর্শনটা রয়েছে ভালো করে পড়তে হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের লক্ষ্মীর পরীক্ষাটা হলো একটা নাট্যকাব্য, যা 1900 সালে প্রকাশিত হয়েছিল। চলে আসছি মুক্তধারা নাটক প্রসঙ্গে। দেখো, মুক্তধারা নাটক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটকের মধ্যে মুক্তধারা আর রক্তকরবী এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো রূপক সাংকেতিক নাটকের প্রশ্ন আসে রূপক সাংকেতিকের ওপরে, তাহলে মুক্তধারা 1 নম্বর, 2 কিন্তু রক্তকরবী। এই মুক্তধারা নাটকের প্রকাশকাল কত? 1922 সালে এই মুক্তধারা প্রকাশ পেয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। পঞ্চক মহাপঞ্চক এই চরিত্রগুলো কোন নাটকের অন্তর্গত? পঞ্চক মহাপঞ্চক এগুলো কিন্তু দেখো অচলায়তন নাটকের অন্তর্গত। এবার আরেকটা কথা বলি, তোমাদের একাদশ শ্রেণীতে একটা পাঠ্য আছে গুরু। এই গুরু কিন্তু অচলায়তনের সাথে কিন্তু রিলেটেড। পঞ্চক কিন্তু ওই গুরুতে পাওয়া যায়। এই অচলায়তন নাটক থেকেই কিন্তু গুরু গল্পটা নেওয়া হয়েছে। গুরু গল্পের যে অংশটা গুরু নাম দিয়ে ওটা তোমাদের পাঠ্য বইয়ে আছে একাদশ শ্রেণীতে। তাই এখানে যদি প্রশ্ন আসে পঞ্চক মহাপঞ্চক চরিত্রগুলো কোন নাটকের অন্তর্গত? অচলায়তন। আবার এমনও প্রশ্ন আসতে পারে পঞ্চক মহাপঞ্চক কোন রচনার চরিত্র? রচনা। ওখানে কিন্তু দেখো অচলায়তন আর গুরু একসাথে থাকবে না। যদি দেয় গুরু তার সাথে আরও 3টে অপশান, তখন কিন্তু তোমরা গুরুটা করবে। আর যদি অচলায়তন থাকে তাহলে কিন্তু অচলায়তনই হবে। চলে আসছি আজকের আলোচনার শেষ প্রশ্নে। দেখো,
রবীন্দ্রনাথের ঠাকুরদা চরিত্রটি কোন নাটকের অন্তর্গত? রবীন্দ্রনাথের ঠাকুরদা চরিত্রটি কোন নাটকের অন্তর্গত? শারদোৎসব নাটকের অন্তর্গত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঠাকুরদা চরিত্রটি। দেখো, নাটক থেকেও কিন্তু চরিত্রকেন্দ্রিক বা চরিত্রভিত্তিক প্রশ্ন এসে থাকে, সেই জন্য তোমাদের নাটকেরও কিন্তু চরিত্রগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে। আশা করছি এই 10টা প্রশ্ন আজকে তোমাদের ভালো লেগেছে। এর পরের পর্বে আরও থাকছে 10টা প্রশ্ন নাটকের ওপরেই। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।